মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের যুবরাজ ও ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সম্প্রতি নৃশংসতার অভিযোগ উঠেছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষী নিয়ম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ও কেলেঙ্কারি ফাঁস হল। ২০ নভেম্বর বুধবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে HRW। ৯৩ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৭ সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী এবং ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করছেন সৌদি যুবরাজ। জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করেছেন যুবরাজ বিন সালমান। এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল $৮,৪০০ কোটি, সেখানে বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে $৯২,৫০০ কোটি। পদাধিকার বলে PIF এর সার্বিক নিয়ন্ত্রণ নিজেই করছেন সৌদি যুবরাজ। ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত। PIF এর অধীনে সবচেয়ে বড় প্রকল্পের নাম নিয়ম। মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর এটি। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, নিয়মসহ PIF এর বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা, দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, PIF এর বিভিন্ন প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ। উল্লেখ্য যে ২০১৭ সালের ক্ষমতা গ্রহণের পর জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। জানান, আগামী ২০৩০ সালের মধ্যে পর্যটন, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। এ লক্ষ্যে বড় বড় সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন। তবে সেগুলোর আড়ালে তার অনৈতিক ও নেতিবাচক কর্মকাণ্ডের তথ্য এবার সামনে আনল হিউম্যান রাইটস ওয়াচ। যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়া ইউক্রেন যেন মার্কিন যুক্তরাষ্ট্রের আশকারায় রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি পেয়েই রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনী। এবার ২০ নভেম্বর বুধবার ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পর এই হামলা চালালো কিয়েভ। এটি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার সর্বশেষ ঘটনা। তথ্যটি প্রকাশ করেছে রয়টার্স। রুশ সামরিক ব্লগাররা এই হামলার খবর টেলিগ্রামে ছড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। মস্কো থেকে জানানো হয়েছে, রাশিয়ার গভীরে পশ্চিমা অস্ত্রের ব্যবহার সংঘাতের বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করবে। টেলিগ্রামে পোস্ট করা রুশ সামরিক ব্লগাররা কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ এবং ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করেছেন। ফুটেজে ১৪টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্রের আগুমনির শীষ দিয়ে শুরু হয়েছে। একটি আবাসিক এলাকায় ধারণ করা ফুটেজে দূরে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল টু মেজার্স দাবি করেছে, ইউক্রেন কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে, যেখানে স্টর্ম শ্যাডো লেখা স্পষ্ট দেখা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে কোনো মন্তব্য করবে না ব্রিটেন। প্রাথমিকভাবে ইউক্রেন ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র শুধু ইউক্রেনীয় ভূখণ্ডে ব্যবহার করার অনুমতি পেয়েছিল, তবে কিয়েভ সরকার পশ্চিমা দেশগুলোকে চাপ দিয়ে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমোদন পায়।
উল্লেখ্য যে গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ATACMS ব্যবহারের অনুমতি দেন। বাইডেনের মেয়াদকাল শেষ হওয়ার 2 মাস আগে এই অনুমোদন দেওয়া হয়। বাইডেনের উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতায় এসে দ্রুত যুদ্ধ শেষ করবেন, তবে কিভাবে করবেন তা বলেননি। এই বক্তব্য থেকে ধারণ করা হচ্ছে যুদ্ধবিরতির আলোচনায় জোর দেওয়া হতে পারে। মঙ্গলবার ব্রিয়ান্স্ক অঞ্চলে রুশ অস্ত্রাগারে ইউক্রেনের ATACMS হামলার পর মস্কো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল। রাশিয়া নিজের পারমাণবিক নীতিমালা পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভের দ্বিতীয়বারের হামলায় কি হতে চলেছে তা এখনই বলা মুশকিল। মধ্যপ্রাচ্যের বড় অঞ্চল জুড়ে চালানো নির্বিচার হামলার এক এক করে উত্তর পাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করে রেখেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ছোড়া রকেট রণক্ষেত্রে ইসরায়েলের টিকে থাকাকে কঠিন করে তুলেছে। এর মাঝেই ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জায়নবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম 20 নভেম্বর বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক 3টি হামলার কথা উল্লেখ করেন, যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শাহাদাত বরণ করেন। শেখ কাসেম বলেন, দখলদার সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণ সহ্য করার জন্য প্রস্তুত থাকে। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না। এদিকে যে কোনো সংকট মোকাবিলা করার সক্ষমতা হিজবুল্লাহ রয়েছে জানিয়ে শেখ নাইম কাসেম বলেন, সাইয়েদ নাসরুল্লাহর শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র 10 দিন সময় নিয়েছি। তিনি বলেন, সাইয়েদ নাসরুল্লাহর শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। হিজবুল্লাহর নতুন এই মহাসচিব বলেন, জায়নবাদী ইসরায়েল আমাদেরকে বশ্যতা ও অপমানের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু এর কোনোটিই আমরা মেনে নেব না। এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আবার এদিকে লেবাননে যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে গুঞ্জন রয়েছে যুদ্ধবিরতি হওয়ার পরেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর স্বাধীনতা চায় দখলদার ইসরায়েল। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম। তিনি বলেছেন, ইসরায়েলকে কোনোভাবেই লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না। হঠাৎ করে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র উত্তপ্ত দাবানলে পরিণত হয়ে গেছে। রাশিয়ার গভীরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার মাধ্যমে ওয়াশিংটন এই দাবানলে রীতিমতো ঘি ঢালার কাজ করেছে। ইউক্রেনও অনুমোদন পাওয়ার পর কোনো সময় নষ্ট করেনি। ইতোমধ্যে রাশিয়ার ওপর একদিনের ব্যবধানে পরপর 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলশ্রুতিতে এখন ভয়াবহভাবে ক্ষিপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। রুশ কর্তৃপক্ষ বেশ আগেই ঘোষণা করেছিল যে রাশিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে শুধু এমন একটি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবেই নয়, বরং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি তৈরি করেছে। এমন হামলার ক্ষেত্রেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে অন্তর্ভুক্ত রাশিয়ার নির্দেশিকাগুলোতে আরও একটি বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, তা হল
প্রথমবারের মতো দেশটি এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার ঘোষণা করেছে যেটি শুধু প্রচলিত অস্ত্রের অধিকারী, তবে সেটিকে একটি পারমাণবিক শক্তি সমর্থন করে। ইউক্রেন সমর্থকদের ধারণা, এমন নীতি গ্রহণের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনে 5টি প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের 3টি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের কথা ছিল। তবে রাশিয়ার এমন সিদ্ধান্তকে ওয়াশিংটন যেন রীতিমতো উড়িয়ে দিয়েছে। গেল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই মতবাদটিকে পারমাণবিক হুমকির ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়ে ইউক্রেনকে মার্কিন তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলার অনুমতি দেন। তবে এতে করে পুতিন যে ক্ষেপে গিয়ে যুদ্ধে যে কোনো সময়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন তা এখনই ধারণা করা যাচ্ছে। হার্ভার্ডের অধ্যাপক ম্যাথিউ বোন কয়েক দশক ধরে পারমাণবিক ঝুঁকির ওপর নজর রাখছেন। তিনি বলেছেন, এটি একটি সংকেতমূলক অনুশীলন যেটি ইউরোপের শ্রোতাদের ভয় দেখানোর এবং যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের পক্ষে সমর্থন বন্ধ করানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রকৃত স্বল্পমেয়াদী সম্ভাবনা বৃদ্ধি পায়নি, তবে পারমাণবিক যুদ্ধের দীর্ঘমেয়াদী সম্ভাবনা সম্ভবত কিছুটা বেড়েছে। কেননা রাশিয়ার গভীরে হামলাকে সমর্থন করার মার্কিন ইচ্ছা পুতিনের পশ্চিমের প্রতি ঘৃণা ও ভয়কে আরও শক্তিশালী করছে এবং সম্ভবত এটি রুশ প্রতিক্রিয়াগুলোকে উস্কে দেবে, যা পশ্চিমাদের মধ্যে ভয় ও রাশিয়ার প্রতি ঘৃণা বাড়িয়ে দেবে। তিনি বলেন, নতুন পারমাণবিক মতবাদটি পুতিনের জন্য বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারকে এমন কিছুতে পরিণত করার সাম্প্রতিকতম প্রচেষ্টার মধ্যে একটি, যা বিশ্ব আবারও ভয় পেতে পারে এবং তাকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে সাহায্য করতে পারে, যা তার গ্যাস, যুদ্ধ, অর্থনীতি এখনও দিতে পারেনি। এর আগেও পুতিন আসলেই একটি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রকে এমন ভয় পেতে দেখা গেছে, বিশেষ করে 2022 সালের অক্টোবরে যখন আমেরিকার গোয়েন্দা কর্মকর্তা রুশ জেনারেলদের মধ্যকার একটি কথোপকথন ট্র্যাক করেছিল। তখন তারা আশঙ্কা করছিলেন পুতিন একটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর ঘাঁটি বা অন্য লক্ষ্যবস্তুতে যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। তবে যেহেতু তখনকার সময়ে এবং এখনকার সময়ে বেশ বড় তফাৎ আছে, সেহেতু পশ্চিমাদের সঙ্গে চলমান দর কষাকষিতে পুতিনের দেশ তার শেষ সম্বল পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেও করতে পারে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার 2 দিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পরমাণু নীতি পরিবর্তন করেছেন। সম্প্রতি এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পুতিনের এমন পদক্ষেপের কথা উল্লেখ করে এরদোয়ান বলেছেন, রাশিয়া মঙ্গলবার তাদের পরমাণু নীতিতে যে পরিবর্তন এনেছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার মধ্য দিয়ে মস্কোর অধিকার এবং যে কোনো হুমকি মোকাবেলায় তার আত্মরক্ষার সক্ষমতা ফুটে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, G20 সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেন সম্প্রতি যে অস্ত্র ব্যবহার করেছে তা বুঝিয়ে দিয়েছে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে এবং কোন দিকে যাচ্ছে। এটা ইতিবাচক কিছু নয়। মস্কোর পরমাণু হামলার হুমকি নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আত্মরক্ষায় ব্যবস্থা নেয়ার সক্ষমতা আছে রাশিয়ার। মস্কোর অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত ন্যাটোর। রাশিয়া ও ইউক্রেন 2 দেশের সাথেই সুসম্পর্ক রক্ষার কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তেজনা নিরসনে শান্তির আহ্বানও জানান দুপক্ষকে। এরদোয়ান আরও জানান, সবকিছুর পূর্বে নিজেদের সুরক্ষায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার সক্ষমতা আছে রাশিয়ার। ন্যাটো সদস্য হিসেবে আমাদেরও নিজেদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া উচিত। রাশিয়াও আমাদের প্রতিবেশী, ইউক্রেনও। এই মুহূর্তে দুপক্ষের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের। গত সেপ্টেম্বর মাস থেকে মস্কো কৌশলগত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলে আসছিল এবং মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিক্রি জারির মধ্য দিয়ে তা চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এর একদিন আগে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। অনেক দিন থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়ে পিড়াপিড়ি করছিলেন। এরপর অবশেষে বাইডেন তার পদ ছেড়ে যাওয়ার আগে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি প্রদান করল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষক ইয়ান কেলি বলেছেন, আমি মনে করি যুক্তরাষ্ট্র যে এই ইস্যু থেকে বের হতে চাচ্ছে না, রাশিয়ার জন্য এটি একটি সংকেত। পাশাপাশি ওয়াশিংটন যে ইউক্রেনকে সমর্থন দিয়েই যাবে এটা তারই বার্তা। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে কূটনৈতিকভাবে জড়িয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্তকে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি সংঘাত হিসেবে দেখবে মস্কো। ফলে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে পুতিন প্রশাসন।